Uh, এটি সিম্বলিক গলা খাকারি ছিল উদ্বেগ নিরসনের উদ্যোগ হিসেবে। ইতিহাসের এক অদ্ভুত সময় আমার এখানে আবির্ভাব। কথাটি একটু অদ্ভুত লাগছে। এক হচ্ছে ইতিহাস শুনলেই আমরা আমাদের এখতিয়ারের বাইরে ট্রান্সেন্ডেন্টাল কিছু একটা ভাবি, সেই অর্থে নয়, বরং সৈয়দ শাখাওয়াত আলী যেভাবে বললেন যে এই দুদিনব্যাপী যে এই আয়োজনটি হচ্ছে সেটি গ্রামসি চর্চার ইতিহাসে কোনো একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে। সেই অর্থে যদি এটি ইতিহাসের অংশ হয় তাহলে সেই ইতিহাসের অংশের ভুল সময়ে আমার আশা। এই অর্থে যে 2 দিনব্যাপী সেমিনারের এবং এত এত বিদ্বজ্জনদের আলোচনার পরে ঠিক কী কারণে আমাকে শেষ রাখা হলো সেটি উদ্বেগের বিষয় যতটা না আগে ছিল আজকে বাড়লো। সেই সাথে আরেকটু বাড়লো যেভাবে মানুষ চৌধুরী তত্ত্ব শব্দটিকে বেশ ধোয়ামোছা করলেন। কারণ হচ্ছে আমাকে আসলে আলাপের অংশ হিসেবে যে জিনিসগুলো বতিচিত চাপিয়ে দিয়েছি বলতে যে বেশ কিছু কথাবার্তার পরেও তা ছিল ওই হিজেমনি, অর্গানিক ইন্টেলেকচুয়ালস, প্যাসিভ রেভলিউশন। তো সেই অর্থে আগের 2 বক্তা যেভাবে বিতত্ত্ব বা বিতাত্ত্বিকভাবে আলাপ করলেন তাতে আমার আলাপটা একটু তত্ত্বের দিকে যাচ্ছে। সেও এক অস্বস্তির কারণ ছিল, তো সেজন্যই গলা খাকারি দেয়া। আজকে যা বলতে বলা হয়েছে হিজেমনি, প্যাসিভ রেভলিউশন এবং অর্গানিক ইন্টেলেকচুয়াল, যদিও এটা স্বাধীনতা ছিল, যে কোনোভাবেই বলা যাবে। তৃতীয় যে কারণে গলা খাকারি দেওয়া সেটা হচ্ছে বলা হয়েছিল আমি বলছিলাম কারা থাকবে, তো বলা হলো মোটামুটি জানে কিন্তু অনেক জানতে আগ্রহী সেরকম। সেটি হয়তো যারা সামনে আছেন হয়তো, কিন্তু ঠিক পাশে যারা আছেন তার সাথে যাচ্ছে না। সে কারণে আগের 2 বক্তা যদিও বাম দিকে তাকিয়ে কথা বলেছেন বেশি, পান ইন্টেন্ডেড, আমি একটু সামনে তাকিয়ে কথা বলবো। তারা যতটা আপনাদের চোখে চোখ রেখে কথা বলেছেন আমি একটু চোখ নিচে তাকিয়ে কথা বলবো, কারণ আমাকে কিছু দেখে পড়তে হবে। এটাকে নম্রতা ধরে নেওয়া যেতে পারে। তো আজকে এটা একটু স্ট্রেস ম্যানেজমেন্ট ছিল। ওকে, তো আজকে যা বলার কথা আছে হিজেমনি, প্যাসিভ রেভলিউশন, অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এগুলোর বাংলা হবে। একটু আগেই নাসিম ম্যাডাম জিজ্ঞেস করছিলেন প্যাসিভ রেভলিউশনের বাংলাটা কী হবে, তো বলছিলাম এটা একটা ঝামেলার বিষয়। শুধু অনুবাদ নয়, এই তত্ত্ব বা চিন্তাগুলোর ব্যাখ্যা নিয়েও। সেই অর্থে কিছু কিছু ব্যাখ্যা যা আমি দিতে যাচ্ছি, যা কিছুটা আমার বোঝার মতো করে, তার সাথে হয়তো আগের 2 বক্তা বা গতকাল যা বলা হয়েছে তার সাথে দ্বিমত থাকতে পারে, অর্থাৎ ভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে। এর একটা কারণ বোধহয় এই যে আলাপের ভিত্তি মূলত প্রিজন নোটবুকস, এবং আমাদের জানা আছে যে এটি কারাগারে বসে লেখা সত্ত্বেও, যেটি নাসিম ম্যাডাম শুরুতে বলছিলেন যে প্রিজন নোটবুকস কীভাবে আসলে আমাদের মুক্তির দিকে নিয়ে যায় বা মুক্তির কথা বলে, সেই অর্থে একদিক থেকে এটা অত্যন্ত উঁচুমানের কারা সাহিত্যর যে ট্র্যাডিশন আছে তার মধ্যে পড়ে। অন্যদিক থেকে যেটি আগের 2 বক্তা বলে গেলেন যে কোনো রেফারেন্স ছাড়া বা অনেকটা মেমোরির উপর ভিত্তি করে তৈরি করা এই অসাধারণ বইটি লেখা হয়েছিল কারাগারে। এখন গ্রামসিকে যখন আটকানো হচ্ছিল, অর্থাৎ কারাগারে পাঠানোর আগে যে মামলা চলছিল, সেখানে সৈয়দ শাখাওয়াত আলী তার রেফারেন্স দিয়েছিলেন যে এক প্রসিকিউটর বলেছিলেন যে 20 বছরের জন্যই মস্তিষ্কের কর্মকাণ্ড বন্ধ করতেই হবে। অর্থাৎ এই মস্তিষ্কের কর্মকাণ্ড বন্ধের জন্য জেলে পাঠানো হয়েছিল। তো 1.5 মিটার উচ্চতার যে শরীর ছিলেন গ্রামসির, তাকে জেলে আটকানো তো গেছে, কিন্তু মাথাটিকে আটকানো যায়নি, আর তার প্রমাণ হচ্ছে প্রিজন নোটবুকস। কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে, সেই প্রিজন নোটবুকস এই অর্থে কোনো সম্পূর্ণ গ্রন্থ নয় বা গোছানো গ্রন্থ নয়। এক অর্থে বললে ঠিক গোছানো বা বোঝানোর জন্য যে সময়, তাও গ্রামসি পাননি। সেই জন্য যে পাঠ দেয়া হয় বা বোঝার চেষ্টা করা হয় তার মধ্যে বিভিন্ন দ্বিমত থাকে। আজকে যা আমি বলছি বা বলার চেষ্টা করতে যাচ্ছি তার
অনেকটাই সেই পাঠ বোঝার চেষ্টা করা, অর্থাৎ বোঝানো যেরকম একটি কাজ, বোঝাও তা একসাথে চলে। এবং যারা শিক্ষক তারা এটা বোঝেন যে শিক্ষক যখন বোঝান তখন আসলে তার নিজের সাথে বোঝাপড়া চলে, সেই সাথে নিজেও তিনি নতুন করে বোঝেন। আলাপটা শুরু হবে এটা দিয়ে, অর্থাৎ যা বলা হয় যে গ্রামসি সবচেয়ে জরুরি বা গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় তত্ত্ব বা চিন্তা, কনসেপ্ট বোধহয় নিরাপদ শব্দ হবে। সেক্ষেত্রে হিজেমনি যদিও গ্রামসির সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব বা চিন্তা, কিন্তু নিশ্চয়ই গ্রামসি এর প্রবক্তা নন। বাংলায় সচরাচর হিজেমনির অনুবাদ করা হয়ে থাকে আধিপত্য। হিজেমনির সংজ্ঞা বা ব্যাখ্যাও সচরাচর এমন, যেমন কোট, হিজেমনি হলো কোনো এক রাষ্ট্রের ওপর আরেক রাষ্ট্রের নাগরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক আধিপত্য বা খবরদারি। এই সংজ্ঞা অমূলক নয়, কারণ এই সংজ্ঞার উদাহরণ হিসেবে আছে প্রাচীন গ্রিসের স্পার্টা, কিংবা পরবর্তীতে সপ্তম শতকে আরবের উমাইয়াদ খিলাফত, ভারতের হর্ষবর্ধন, নবম শতকের শার্লমেইন, পঞ্চদশ শতকে পর্তুগাল, ষোড়শ শতকে স্পেন, ঊনবিংশ শতকে শিল্প বিপ্লবোত্তর ব্রিটেন। অর্থাৎ এই সবই বলা যেতে পারে ট্র্যাডিশনাল সংজ্ঞায় হিজেমনির উদাহরণ। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এই লিস্টটিতে অটোমান অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য কিংবা ব্রিটিশ সাম্রাজ্যের নাম নেই কেন? উত্তর পাওয়া যেতে পারে হিজেমনির গ্রামসি পূর্ব সংজ্ঞাগুলোতে। তো গ্রামসির প্রিজন নোটবুকসে হিজেমনির যে ব্যাখ্যা দিয়েছিলেন তার আগে হিজেমনির দুটি সংজ্ঞা প্রচলিত ছিল, আর এই দুটি সংজ্ঞার সাথে মিল আছে গ্রিক দুটি শব্দের। একদিকে হিজেমনির সংজ্ঞা দেওয়া হতো কর্তৃত্ব বা ডোমিনেশন, এর সাথে মিল আছে গ্রিক হিগেমনিয়ার, যার অর্থ অথরিটি বা রুল। অন্যদিকে হিজেমনি বলতে বোঝাতো নেতৃত্ব বা লিডারশিপ, এর সাথে মিল আছে গ্রিক শব্দ হিগেমনের, যার অর্থ লিডার, নেতা। এই যে হিজেমনি ইত্যাদির ব্যাপারে বলে রাখা ভালো, ইংলিশে হিজেমনির 4 রকমের উচ্চারণ হয়: হিজেমনি, হেজেমনি, হিগেমনি, হেগেমনি। তো হিজেমনি প্রচলিত, তাই ওটি উচ্চারণ করছি। হিজেমনির যে দুটো সংজ্ঞা ছিল, একটা কর্তৃত্ব এবং নেতৃত্ব, সেটা নিয়ে কিছু বলা জরুরি। কর্তৃত্ব অর্থে যে হিজেমনি, তার সাম্প্রতিক উদাহরণ হতে পারে হিজেমনিজম, যা মাওজেদং বা চীনা ভাষায় বা কোয়াং চুই। হিজেমনবাদ হচ্ছে সেই নীতি বা পদ্ধতি যার মাধ্যমে এক রাষ্ট্র জাতীয় স্বার্থের নামে, কিন্তু আসলে আঞ্চলিক ও বৈশ্বিক মোড়ল হওয়ার অভিলাষে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে বা আধিপত্য বিস্তার করে। যেমন জাতীয় স্বার্থের দোহাই পেরে আন্তঃরাষ্ট্রীয় নদীতে বাঁধ দিয়ে পাশের রাষ্ট্রে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা, কিংবা জাতীয় নিরাপত্তার নামে দেশ ঘিরে দেয়াল তুলে পড়শি দেশের জনস্রোত নিয়ন্ত্রণ করা। এইভাবে জায়গা দখল না করেও এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে। মাওজেদং তাই উপনিবেশবাদ থেকে পৃথক করেছিলেন হিজেমনিজম বা হিজেমনবাদকে। অর্থাৎ উপনিবেশবাদ বলতে যদি বোঝায় প্রত্যক্ষ বিদেশি আগ্রাসন, হিজেমনবাদ বলতে বোঝায় অপ্রত্যক্ষ বা পরোক্ষ বিদেশি আগ্রাসন। এই সূত্রানুসারে অটোমান সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্য উপনিবেশবাদের উদাহরণ, হিজেমনের নয়। কিন্তু ইতিহাস বলে অনেক ক্ষেত্রেই হিজেমনিজম উপনিবেশবাদের রাস্তা তৈরি করে দিয়েছে, যেমন বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় উপমহাদেশ দখল। তাহলে এই পুরো ব্যাপারটিকে এক ধরনের শক্তি বদলের খেলা, প্রথমে হিজেমনবাদ, তারপরে উপনিবেশবাদ, তারপর পতন, ফল অফ রোমান এম্পায়ার। কোনো তাত্ত্বিক বলেছেন ব্যাপারটি তাই ঘটে। তাহলে কর্তৃত্বের এই নাগরদোলার যে খেলা, সেই বিষয়ে আমরা ফিরে আসবো আরেকটু পরে। তার আগে হচ্ছে হিজেমনির দ্বিতীয় যে প্রচলিত সংজ্ঞা ছিল গ্রামসি প্রেজেন্ট নোটবুকস আগে, তা হলো নেতৃত্ব। হিজেমনি যে অর্থে নেতৃত্ব, সেই তার ব্যবহার পাওয়া যায় ধরা যাক লেনিনের চিন্তায়। লেনিন হিজেমনি বলতে রাজনৈতিক নেতৃত্ব বোঝেন, সেই বৈপ্লবিক নেতৃত্ব যা মজুর, কৃষক, ইত্যাকার প্রলেতারিয়েতকে এক পাটাতনে দাঁড় করায়, সেই সাহসী নেতৃত্ব যা পুরাতন সিস্টেমকে উল্টে পাল্টে গণতান্ত্রিক বিপ্লব ঘটায়। হিজেমনি বলতে লেনিন তাহলে বোঝেন সেই মাধ্যমকে, স্টুয়ার্ট হলের ভাষ্যে সেই ব্যক্তিক বা সাংগঠনিক নেতৃত্বকে, যার মাধ্যমে সমাজের বিভিন্ন গোষ্ঠী মিলে এক রাজনৈতিক জোট তৈরি হয়, আর এই প্রলেতারিয়েত জোট ঘটায় ক্ষমতার পালাবদল। অনেকের মতে গ্রামসি হিজেমনি বলতে যা বোঝেন তা লেনিনীয় হেজেমনির বিস্তার। তাহলে কি বলেছিলেন গ্রামসি?
গ্রামসি তার আলোচনায় হিজেমনির প্রচলিত কিন্তু বিপরীতার্থক এই দুই সংজ্ঞার বৈপরীত্যকে এক কাতারে দাঁড় করালেন। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রচলিত সংজ্ঞা দুটি কর্তৃত্ব এবং নেতৃত্ব বিপরীত কেন? কর্তৃত্ব শব্দটি আধিপত্যবাদী, যার সাথে জড়িয়ে আছে এক কর্তা, এক প্রভু, যার সামনে আমরা প্রজা বা ভৃত্য। অন্যদিকে নেতৃত্ব শব্দটি বোঝায় লেনদেন, যেন আমরা কাউকে নেতা হিসেবে, পথপ্রদর্শক হিসেবে বেছে নিয়েছি বা মেনে নিয়েছি এবং তিনি যেই পথে আমাদের নিয়ে যাবেন সেই পথে যেতে আমরা প্রস্তুত আছি। তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে যে নেতৃত্ব ধারণায় এক ধরনের সম্মতি আছে, এক ধরনের একাত্মতা বোধ আছে। গ্রামসি হিজেমনির কর্তৃত্ব ধারণার থেকে আধিপত্য আর নেতৃত্ব ধারণা থেকে সম্মতি জোড়া লাগিয়ে মার্ক্সীয় বেস সুপারস্ট্রাকচারের সূত্র ধরে প্রস্তাব করলেন হিজেমনি, ডমিনেশন উইথ কনসেন্ট বা সম্মতিপূর্বক আধিপত্য, অর্থাৎ কারুর সম্মতি নিয়ে তার উপর আধিপত্য। এই জায়গাটি সমস্যার কিভাবে সম্ভব? বাকওয়াজ মনে হতে পারে যে কেন কেউ নিজের উপর অন্যের আধিপত্যে সম্মতি দেবে? কখনো হয় কি না? হয় না কি? এমন অনেক স্ত্রী কি নেই বাংলাদেশের যারা মনে করেন যে স্ত্রীকে শাসন করতে গায়ে হাত তোলা স্বামীর অধিকার? কিংবা এমন অনেক বাঙালি কি নেই যারা বাংলাকে গ্ল্যামারলেস মনে করেন? ভবানী প্রসাদ মজুমদারের আমার ছেলের বাংলাটা ঠিক আসে না সেই কবিতার ছেলেটির মতো, আর তাই ইংলিশকে মানেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো সম্মতিপূর্বক আধিপত্য সম্ভব, কিন্তু প্রশ্ন হলো কখন তা সম্ভব? আর যে মেনে নিচ্ছে সে কি আধিপত্যকে আধিপত্য হিসেবেই চিনতে পেরে সম্মতি দিচ্ছে, নাকি এই সম্মতিদানের পেটের ভেতর লুকিয়ে আছে কোনো রহস্যময় কৃমি? গ্রামসি এর উত্তর দিয়েছেন, এই কৃমিটিকে চিনিয়েছেন। তাই গ্রামসির বরাত দিয়ে এখন আমরা ছোট করে খোঁজ করতে যাব এই কৃমি অর্থাৎ হিজেমনিটি কি, হিজেমনিটি কেন এবং হিজেমনিটি কিভাবে। তবে খোদ গ্রামসিও হিজেমনি প্রসঙ্গে তার সিদ্ধান্তে বা শেষ কথায় পৌঁছেছেন ধীরে ধীরে। এর এক বিবর্তন আছে। যেমন প্রথম জমানায় গ্রামসি হিজেমনি বলতে শ্রমিক শ্রেণীর রণকৌশল বা ওয়ার্কিং ক্লাস স্ট্র্যাটেজি বুঝতেন। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ কারাগারে যাবার আগাগ দিয়ে 1926 সালে রচনায় তিনি হিজেমনি বলতে বোঝেন শ্রমিক শ্রেণীর জোট বা সিস্টেমস অফ অ্যালায়েন্স, যা অনেকটাই লেনিন দ্বারা প্রভাবিত। অর্থাৎ এমন এক জোট যা কেবলমাত্র যার মাধ্যমেই বুর্জোয়া রাষ্ট্রের পতন ও কর্মজীবী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রিজন নোটবুকসে গ্রামসি হিজেমনির যা সংজ্ঞা দিলেন তা যুগান্তকারী। হিজেমনির প্রাক্তন যে দুই দোতনা ছিল অর্থাৎ কর্তৃত্ব ও নেতৃত্ব, তার সম্মিলন ঘটিয়ে গ্রামসি এখানে হিজেমনি বলতে বোঝেন সেই কৌশলকে যার মাধ্যমে বুর্জোয়া শ্রেণী তার আধিপত্য প্রতিষ্ঠা করে ও বজায় রাখে। সেই অর্থে মার্ক্সীয় ভিত্তি উপর কাঠামোর এক নতুনতর ব্যাখ্যা দেন গ্রামসি। তিনি যা করেন তা উপর কাঠামোর দুই স্তরকে আলাদা করেন, অর্থাৎ একদিকে আছে পলিটিক্যাল সোসাইটি বা রাষ্ট্র সমাজ অর্থাৎ রাষ্ট্র ও সরকার যন্ত্র, অন্যদিকে আছে সিভিল সোসাইটি তথাকথিত সুশীল সমাজ বা নাগরিক সমাজ। যদিও গ্রামসি বলেছিলেন যে এই দুই সোসাইটির মধ্যে ফারাকটা স্রেফ মেথোডোলজিক্যাল। সেই অর্থে পলিটিক্যাল আর সিভিল সোসাইটি নিয়েই বলা যেতে পারে গঠিত হয় রুলিং ক্লাস বা শাসক শ্রেণী। তাহলে গ্রামসির হিজেমনিকে বুঝতে গেলে সিভিল সোসাইটি আর পলিটিক্যাল সোসাইটির ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটি বেশ ঝামেলার এবং অনেক ক্ষেত্রেই ঝামেলার চেয়েও বেশি স্ববিরোধীও মনে হতে পারে, কারণ এই বিষয়ে প্রচুর লোক বলে গেছেন। তো এখানে যা প্রস্তাব পেশ করা হচ্ছে তা এক ধরনের সামারি, অর্থাৎ সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল সোসাইটি কি আসলে। দুরকমের চিন্তা ছিল, প্রচলন ছিল গ্রামসির আগে। একদিকে ছিলেন সপ্তদশ অষ্টাদশ শতকের হবস, লক ও রুশোর তত্ত্বায়নে পেশকৃত প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি। এই সূত্রানুসারে পলিটিক্যাল সোসাইটি ও সিভিল সোসাইটি পরিপূরক, অনেক ক্ষেত্রে সমার্থক। অর্থাৎ তিনজনকে এক করে যা বলা যেতে পারে, তিনজন এবং আরও একজন হিউমকে, যে মানুষ প্রকৃতিগতভাবে স্বাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অধিকারী। এই প্রকৃতির প্রদত্ত অধিকার একদিকে যেমন মানুষকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে, অন্যদিকে তৈরি করেছে পারস্পরিক বৈরিতা, সহিংসতা। তো মানুষের ইতিহাস এমন এক
অবস্থা এলো যখন প্রকৃতি রাজ্যের টিকে থাকার জন্য মানুষকে সংঘবদ্ধ হতে হলো, তৈরি করতে হলো সিভিল সোসাইটি বা সামাজিক কমনওয়েলথ। এই কমনওয়েলথ বা সমষ্টিগত সংস্থার পোশাকি নাম হলো পলিটিক্যাল সোসাইটি, অর্থাৎ আরও কিছু নির্বাচিত মানুষের সংঘ যাদের কাছে মানুষ অর্থাৎ জনগণ তার প্রকৃতি প্রদত্ত অধিকারগুলো জমা রাখে, এই শর্তে বা এই চুক্তিতে যে এই সংঘ বা রাষ্ট্র নিশ্চিত করবে সকলের স্বচ্ছন্দ, নিরাপদ ও শান্তিময় জীবন। এই সোশ্যাল কন্ট্রাক্ট অনুসারে পলিটিক্যাল সোসাইটি সিভিলদের প্রতিপালন করবে আর সিভিলগণ রাষ্ট্রের অনুগত থাকবে। কিন্তু না পলিটিক্যাল সোসাইটি না সিভিল সোসাইটি কোনোটি জড় পদার্থ দ্বারা নির্মিত নয়, মানুষ দ্বারাই গঠিত গোষ্ঠী। ফলে সামাজিক চুক্তির ফলে আসলে যা ঘটে তা হলো রাজা ও প্রজা এই দুই গোষ্ঠী তৈরি হওয়া। রাজা প্রজার স্বার্থ সংরক্ষণ করবেন আর প্রজা রাজার স্বার্থ। আরও বাস্তব অর্থে রাজা শাসন করবেন, প্রজা অনুগত থাকবে। কিন্তু চুক্তি লঙ্ঘিত হচ্ছে কিনা তার নজরদারি করবে কে? রাজার তো আছে পুলিশ, প্রজার কি আছে? তো প্রজাদের ভেতর থেকে বেছে নেওয়া হলো প্রতিনিধি, যারা রাজার কাজ নজরদারি করবেন। কালক্রমে সিভিল সোসাইটির এই প্রতিনিধিগণ আর প্রতিনিধি মাত্র থাকলেন না, তাদের এক নিজস্ব শ্রেণী তৈরি হলো বা তাদের এক শ্রেণী তৈরি করলো পলিটিক্যাল সোসাইটি। ফলে তাদের এমন এক শ্রেণী তৈরি হলো যা পলিটিক্যাল সোসাইটি নয়, আবার চাষা মজুরদের মতো সাধারণও নন। তো কালক্রমে সিভিল সোসাইটির প্রতিনিধিগণই হয়ে দাঁড়ালেন সিভিল সোসাইটি, আর বাকি প্রজাগণ রয়ে গেলেন সিভিল সোসাইটির বাইরে, শিগগিরই পরিণত হবেন প্রলেতারিয়েতে। তো শেষোক্ত ব্যাখ্যার সাথে মার্ক্সবাদের কিছু মিল আছে। মার্ক্সীয় ওই বয়ানে হবস লকের বয়ানের বিপরীতে পলিটিক্যাল সোসাইটি ও সিভিল সোসাইটি পরিপূরক নয়, বরং বিরুদ্ধ। বরং বলা যেতে পারে পলিটিক্যাল সোসাইটি তার প্রজাকুলের মধ্যে শ্রেণীবিন্যাস তৈরি করে পুরনো সিভিল সোসাইটিকে বিভক্ত ও বিভ্রান্ত করে ফেলে। তাই একদিকে তৈরি হয় এক দাপুটে সিভিল সোসাইটি, ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থায় যাকে বুর্জোয়া বলা যেতে পারে, ধনিক বণিক থেকে শুরু করে বুদ্ধিজীবী, মৌলানা, পুরোহিত, ত্বকের এখতিয়ার। আর অন্যদিকে থাকে প্রলেতারিয়েত, অর্থাৎ সিভিল সোসাইটি থেকে ছিটকে পড়া জনগণ, বাম জনতা। গ্রামশির হিজেমনি তত্ত্বে রুলিং ক্লাস বা শাসক শ্রেণীর স্বার্থ ও আধিপত্য সংরক্ষণে এই পলিটিক্যাল সোসাইটি ও সিভিল সোসাইটি একযোগে কাজ করে, কিন্তু ভিন্নভাবে। শাসক শ্রেণী কি করে, অর্থাৎ পলিটিক্যাল সোসাইটির কাজ হলো শাসক শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা করা ও বজায় রাখার জন্য প্রত্যক্ষ বা নিবারণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা, অর্থাৎ আইন প্রণয়ন থেকে শুরু করে দমন, পীড়ন, গুম, খুন সব। পরবর্তীকালে লুই আলথেসিয়ার এই মেকানিজমকেই নাম দিয়েছিলেন রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস বা RSA। অন্যদিকে লুই আলথেসিয়ার যাকে বলেছিলেন ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অনেকটা তেমন কিছুকেই গ্রামশি বলেছিলেন হিজেমনি। অর্থাৎ শাসক শ্রেণীর আধিপত্য বজায় রাখার জন্য পলিটিক্যাল সোসাইটি যদি প্রত্যক্ষ ও নিবারণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, সিভিল সোসাইটি কি করে? সিভিল সোসাইটি পরোক্ষ কিন্তু নিয়ন্ত্রণকামী হিজেমনি তৈরি করে। সিভিল সোসাইটি জ্ঞান, চেতনা, মূল্যবোধ ইত্যাদির উদ্ভাবন ও উৎপাদন করে তা জনগণের মধ্যে বিতরণ করে শিক্ষা, ভাষা, সাংস্কৃতিক আচার ও গণমাধ্যমের মাধ্যমে। কেন করে? যেন জনগণ শাসক শ্রেণীর চাপিয়ে দেয়া নির্দেশকে চাপিয়ে দেয়া মনে না করে, বরং তাকে নিজের, দেশের ও দশের স্বার্থ সংরক্ষণ বলে ভাবে আর স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে। অর্থাৎ আগের বক্তা সাক্ষাৎ স্যার যেটা বলে গেলেন যে স্বতঃস্ফূর্ততা নয়, রাদা সচেতনতার উদ্বোধনী গ্রামশির উদ্দেশ্য ছিল সিভিল সোসাইটি বা হিজেমনি উল্টোটা করে, সচেতনতার বদলে বরং স্বতঃস্ফূর্ত সমর্থনকে তারা প্রমোট করে। এই যে স্বতঃস্ফূর্ত কনসেন্ট বা সম্মতি, এর কিছু উদাহরণ হয়তো পাওয়া যাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সুন্দরবন বিষয়ক জটিলতায়, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে হঠাৎ করে তরুণদের অতি আগ্রহে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে মেক আমেরিকা গ্রেট এগেইন বা MAGA মাগা স্লোগান। এগুলো হিজেমনির কতিপয় টাটকা নমুনা। হিজেমনি কি সেটা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি নোম চমস্কির মিডিয়া কন্ট্রোল থেকে। অর্থাৎ কি করে আসলে এই সম্মতি দেয়া হয়, ঠিক কি করে না, সম্মতি দেয়ার ঘটনাটা কি আসলে। চমস্কি উল্লেখ করছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের একটি স্টাডি। সেই সার্ভেতে
এরকম একটি প্রশ্ন ছিল, যদি কোনো দেশে অবৈধ শাসক থাকে বা যদি কোনো দেশে বড় রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত সশস্ত্র হস্তক্ষেপ করা? 2/3 বেশি লোক হ্যাঁ বলেছিলেন। এই সার্ভেকে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসন ন্যায্য করতে। একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেই ফাঁকিটা ধরার চেয়েও বেশি ফাঁকিটা হচ্ছে, যেটা চমস্কি নিজেই মজা করে বলছেন, যদি এই হয় যে অবৈধ শাসক বা বড় রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই দেশে সশস্ত্র হস্তক্ষেপ করা উচিত, তাহলে তো প্রথম বোমা পড়া উচিত ওয়াশিংটনে আর দ্বিতীয় বোমাটি তেল আবিবে। কিন্তু প্রশ্ন হলো, মিডিয়া প্রোপাগান্ডা এতই শক্তিশালী সেই সিস্টেমে, অর্থাৎ যেই সিস্টেমে মিডিয়া প্রোপাগান্ডা এত ক্রিয়াশীল, সেখানে জনগণ এই কথাগুলো জানতেও পারে না, এই প্রশ্নগুলোও তোলে না। সে যে হ্যাঁ বলে দিল নিজের নিরাপত্তা বা আরও বড় করে দেখলে মানবাধিকার রক্ষার স্বার্থে, সেই হ্যাঁ যে আসলে তার নিজের অর্থনৈতিক দুরবস্থার কারণ হবে তা সে ভাবেনি। ব্যাপারটি এটি হিজেমনি। তো সহজ করে বললে গ্রামসির হিজেমনি ভিত্তিক কথা এই যে মানুষকে শাসন বা নিয়ন্ত্রণ করতে গেলে বল প্রয়োগ যথেষ্ট নয়, দরকার তার চিন্তার ক্ষেত্র দখল। বল প্রয়োগ করে জেলখানায় আটকে রেখে এমনকি খনার মতো জীব ছিঁড়ে ফেলেও একজন বা একদল মানুষকে নিয়ন্ত্রণে আনা যায় না। আজ বা কাল সে বা অন্য কেউ আবার রুখে দাঁড়াবে। মুনীর চৌধুরী কবর নাটকের সেই 1952 শহীদদের মতো, যারা কবরে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছিল আর নাটকের শেষে মুর্দা মিছিল হয়ে বেরিয়ে গিয়েছিল ফিরে আসবে বলে, এবং ফিরে এসেছিল ঠিক। মুনীর চৌধুরী দেখে যেতে না পারলেও তারা ফিরে এসেছিল ঠিক 1971-এ। তাহলে শারীরিক বল প্রয়োগ শরীরকে হয়তো দমন করতে পারে, চিন্তাকে নয়। অনেকটা বাংলা ছবির নায়িকারা ধর্ষকামী ভিলেনকে যেমন বলে দেহ পাবি মন পাবি না, সেই রকম এক প্রপঞ্চ হয়তো গ্রামসিও বলেছিলেন তার কারাবাসের সময়, দেহ পাবি চিন্তা পাবি না। তাহলে উপায়টা কি? সারাক্ষণই কি ধমক, ধাওয়া, দমন পীড়ন, খুনগুম করে যেতে হবে শাসককে, শাসিতকে কন্ট্রোলে রাখার জন্য? এত ঝক্কি, এত ক্ষতি, এর থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে? পরিত্রাণের উপায় হচ্ছে হিজেমনি, অর্থাৎ কাউকে দখলে রাখার, শাসনে রাখার নিরাপদ ও টেকসই উপায় হচ্ছে তার চিন্তা দখল করা। আর যদি কারোর চিন্তা নির্মাণ বা শাসন করা যায়, তবে দেহ, মন, আত্মা সবই পাওয়া সম্ভব। তাই দক্ষিণ ভারতের প্রভুদাসীরা দেহ ও মন, অর্থাৎ তাদের বাহির অন্তর সবই নিবেদন করেন স্রষ্টা ও তাহার ইহজাগতিক অবতার পুরুষ বর্গের তুষ্টিতে। আর জীবনভর এমন সেবা করতে পেরে সে প্রভুদাসীগণ বরং গর্বিত চিত্তেই চিতাগমন করেন। তাহলে প্রথম ক্ষেত্রে বাংলাদেশি ছবির নায়িকা যদি বল প্রয়োগের মুখে দেহ দিতে বাধ্য হলেও, আবার বলি দেহ দিতে বাধ্য হলেও মন দেবেন না বলে পণ করেন। দ্বিতীয় ক্ষেত্রে একজন তামিল প্রভুদাসী স্বেচ্ছায়, আবার বলি স্বেচ্ছায়, পুরুষকুলের শিষ্ণু সেবায় দেহ মন দুই নিয়োগ করেন। তো এই যে প্রভুদাসীগণ, অর্থাৎ পড়ালেখার সুযোগ না পাওয়া, পুরুষতান্ত্রিক ধর্মীয় আচারে অভ্যস্ত এবং উত্তরাধিকার সূত্রে মায়ের তরফ থেকে দাসিত্বের সুযোগ পাওয়া এই প্রভুদাসীগণ কখনোই যে বিয়ের কথা না ভেবে বা ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রশ্ন না তুলে স্ব ইচ্ছায় আজীবন দেবতার সেবায় রত থাকেন, এই হিজেমনি, অর্থাৎ সম্মতিপূর্বক বা সম্মত আধিপত্য। প্রশ্নটা তাহলে এই স্ব ইচ্ছার বা সম্মতির। তো যে বিষয় এখন একটু খোরাখুরি করতে যাচ্ছি তা এই যে স্ব ইচ্ছা যে বলছি তা আসলে কতটা স্ব ইচ্ছার বা স্বেচ্ছার। আর যদি স্ব ইচ্ছা নাই হবে, তো কেন তাকে আমরা স্বেচ্ছা ভাবি? কে ভাবায়? কেন আমি বুঝি না যে আমি আসলে ভাবি না? অনেক ক্ষেত্রেই আমাকে দিয়ে কেউ ভাবাচ্ছে, ভাবিয়ে আসছে। এমনকি এই প্রশ্ন তোলার কথা শুনেও আমার পিলে চমকে যাচ্ছে। কেন আমার প্রশ্ন করতেও অস্বস্তি হচ্ছে, যদি আমার সন্দেহ আছে যে আমার ইচ্ছা হয়তো আমার নয়? গ্রামসির হিজেমনি এর উত্তর দেয়, এটাই একমাত্র উত্তর নয়। তো হিজেমনির ক্ষেত্র আর মাধ্যম বুঝতে কিছু খোরাখুরিতে নামবো। আর খোরাখুরির জন্য যা আমি পড়াই সেখান থেকে একটি জায়গা বাছাই করছি, অর্থাৎ উপনিবেশ। উপনিবেশ কিভাবে হলো তা নয়, উপনিবেশের পরে কি হয় তা। আর খোরাখুরির মাধ্যম সীমাবদ্ধ রাখবো বহুল ব্যবহৃত 4 ডিসকোর্সের শিক্ষা, ভাষা, ধর্ম ও মিডিয়া।
তো নিজের বিভাগে, ইংরেজি বিভাগে উত্তর উপনিবেশিক সাহিত্য পড়াতে গিয়ে উপনিবেশের গোড়ার কথা আলাপ করতে হয়। সাম্রাজ্যবাদ ও তার দোসর উপনিবেশবাদ এর গোড়া যদি হয় অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের লালসা, উপনিবেশবাদের গোড়াপত্তন হয় ভূখণ্ড দখলে। রেনেসা উত্তর ইউরোপীয় উপনিবেশবাদ মূলত দুই প্রকার। প্রথমটি হলো কার্টোগ্রাফিক অর্থাৎ ভৌগোলিক, যা সামরিক বা বাণিজ্যিক প্রক্রিয়ায় দখল করা হয়, অর্থাৎ সামরিক ও বাণিজ্যিক প্রক্রিয়ায় অন্যের জমি ও শাসন ক্ষমতা দখল। এখন সামরিক শক্তি খাটিয়ে ভূমি ও শাসন অধিগ্রহণ তো করা গেল, কিন্তু কেবল ভিনদেশি জমি জয় দিয়ে তো উপনিবেশবাদের উদ্দেশ্য হাসিল হবে না। তার জন্য চাই নেটিভদের সহযোগিতা, কিন্তু নেটিভদের কী দায় পড়েছে যে সে ভিনদেশি কাছে নিজস্ব মালিকানা ছেড়ে দেবে? তাহলে নেটিভদের শাসনে রাখা, নেটিভদের বিদ্রোহ বিপ্লব দমনে রাখা, নেটিভদের সহযোগিতা পাওয়া ইত্যাদির জন্য বল প্রয়োগের সাথে আরও যা প্রয়োজন হলো তা নেটিভদের চিন্তা শাসন করা বা ব্রেইন ওয়াশ করা। আর এই শাসনের এক মোক্ষম উপায় হলো নেটিভদের আত্মপরিচয় ও আত্মমর্যাদার ক্ষেত্রগুলো নষ্ট করে দেওয়া। দাঁড়াবার জায়গা না থাকলেও মানুষ তার আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের শক্তিতে দাঁড়িয়ে উঠতে পারে বটে, কিন্তু যদি আত্মমর্যাদা আত্মপরিচয় না থাকে, তাতে সংকট বা সংশয় থাকে, তখন দাঁড়াবার জায়গা পেলেও সে হয়তো আর দাঁড়াতে চাইবে না। উপনিবেশিক শক্তি ব্যাপারটি ভালো বোঝে, তাই কার্টোগ্রাফিক বা সামরিক ভৌগোলিক উপনিবেশবাদের সাথে শুরু হয়ে যায় মেটানিমিক কলোনাইজেশন, যাকে বলা যেতে পারে সাংস্কৃতিক উপনিবেশায়ন। ইহাই হিজেমনি। কি করে এই হিজেমনি হয় তার ব্যাখ্যাতে যাওয়ার দরকার হয়তো নেই, তে বলা যেতে পারে ইতিহাস অর্থাৎ নেটিভদের, নেটিভ শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করছি, উপনিবেশবাদ নেটিভদের ইতিহাস, ভাষা, সাহিত্য, ধর্ম, শিল্প, শিক্ষা, চাকুরি, দর্শন, বিজ্ঞান ইত্যাদি সকল কিছুকে নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণ করে। আর এই করে ব্রিটিশ রাজ তৈরি করেছিল সেই মানুষ যা ম্যাকলের ভাষায় দেখতে ভারতীয় কিন্তু চিন্তায় ব্রিটিশ। চিন্তার এই শাসনই হলো হিজেমনি। তাই ব্রিটিশ রাজ গেছে, কিন্তু সাদা চামড়ার বুদ্ধিমান সভ্য ইংরেজদের শ্রেষ্ঠত্ব এবং নিজেদের নিকৃষ্টত্ব আমাদের উপনিবেশিক মন আজও নিষ্ঠার সাথে বিশ্বাস করে। যেরকম যে বিষয়টিতে আমি ক্রিটিক্যাল, যে জাহাঙ্গীরনগরে মাস্টার্সের দাম নেই, আমাকে চাকরির জন্য সিল আনতে হবে বিদেশি কোনো ডিগ্রি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, এবং তা যদি ইংল্যান্ড বা আমেরিকা হয় তাহলে তো বেশ। বোঝা জরুরি যে তাতে আমরা শুধু নিজেদেরকেই না, আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের শিক্ষক এবং নিজেকে সব কিছুকেই অসম্মান করছি। আমি নিজেও রেকমেন্ডেশন লেটারগুলো লিখি, তবে আমি জিজ্ঞেস করি যে আমার কাছে বা আমাদের বিভাগে মাস্টার্স করেও তোমার হলো না, অন্য জায়গায় মাস্টার্স করতে যেতে হবে। যদি মনে হয় যে আমরা অযোগ্য ছিলাম, আরেক জায়গায় মাস্টার্স করতে যেতে হবে, তাহলে আমার মতো অযোগ্য শিক্ষকের রেকমেন্ডেশন কেন গুরুত্বপূর্ণ হবে? তো এক ধরনের দ্বৈততা আছে, ঝামেলা আছে। ব্যাপারটি এত সহজও নয়, কিন্তু এতটুকু বোঝা যেতে পারে এর মধ্যে হিজেমনি কার্যকর। অর্থাৎ আমরা সম্মত, এত কিছু বলার পরেও আমি বা আপনি আমরা সম্মত এই আধিপত্য মেনে নিতে, যদিও এই আধিপত্য কেউ এখন জোর করে জোর করে আমার ওপর চাপাচ্ছে না। সো চিন্তার এই শাসন উৎপাদন ও বিতরণ করেন কারা? বলা যেতে পারে চিন্তার এই শাসন উৎপাদন ও বিতরণ করেন, অর্থাৎ হিজেমনি উৎপাদন বিতরণ করেন সিভিল সোসাইটি। পলিটিক্যাল সোসাইটি প্রণোদনা, পরামর্শ ও স্পন্সরশিপে সিভিল সোসাইটি এই হিজেমনি বিস্তার করেন। এখান থেকে যাচ্ছি দ্বিতীয় বিষয়টিতে, অর্থাৎ এই যে বলা হলো সিভিল সোসাইটি হিজেমনির প্রকাশক ও প্রচারক, তো কে আসলে এই কাজটি করে? হিজেমনির মূল নির্মাতা তারা, যাদের গ্রামসি বলেছেন অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম উপন্যাসের শুকর রাজ ওল্ড মেজর বলেছিলেন, all animals are equal, but some animals are more equal than others. গ্রামসির মতে অনেকটা তাই কি সকলেই বুদ্ধিজীবী, তবে কেউ কেউ বেশি বুদ্ধিজীবী? না, গ্রামসি ঠিক এমন তাচ্ছিল্য করে বলেনি, বরং গ্রামসি যা বলেছেন তা অনেকটা এরকম যে সব মানুষই বুদ্ধিজীবী, কিন্তু সব মানুষই সমাজে বুদ্ধিজীবীর কাজ করে না। তাহলে সমাজে যারা বুদ্ধিজীবীর কাজ করেন তাঁরা বুদ্ধিজীবী। গ্রামসির মতে বুদ্ধিজীবী দুই প্রকার, ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস বা গতানুগতিক বুদ্ধিজীবী, আর অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস বা কাঠামোগত বুদ্ধিজীবী। এরা কারা এ নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, অর্থাৎ বিতর্ক বলতে
এরকম না যে গ্রামসির মধ্যে বিতর্ক আছে, রাদার গ্রামসি যা বলে গেছেন তাকে যেহেতু ব্যাখ্যা করার সুযোগ পাননি, সেক্ষেত্রে ক্রিটিকদের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্ক মাথায় রেখেই ফারাকটা করা হচ্ছে। তাহলে এদের মধ্যে ফারাকটা কি, অর্থাৎ ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল আর অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল? ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালের বঙ্গানুবাদ সলিমুল্লাহ খান করেছেন পোষা বুদ্ধিজীবী বা পালিত বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়ালদের প্রসঙ্গে কিছু শুনলেই ছাত্ররা খুব খুশি হয়। আচ্ছা, তো ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালরা হচ্ছেন গতানুগতিক চিন্তা চেতনা বহন ও বিতরণ করার মাধ্যম, অর্থাৎ এরা গতানুগতিক চিন্তা চেতনা বহন করেন, বিতরণ করেন। তাই সমাজে বিপ্লব ঘটলেও এদের চরিত্র বদল হয় না, হয়তো অবস্থান বদল হয়। অর্থাৎ বিপ্লবের ফলে বা যে কোনো পরিবর্তনের ফলে শাসক শ্রেণীতে পরিবর্তন আসে, শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে, কিন্তু প্রাক্তন শাসক শ্রেণীর জন্য দিনাতিপাত করা এইসব বুদ্ধিজীবীদের আবার নিয়োগ দেন নতুন ক্ষমতাসীন শ্রেণী। কারণ এরা থ্রেট নয়, কারণ এরা চিন্তা চেতনা বহন করেন সময় মতো। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুর আগে ও চলাকালীন সময়ে যারা নিয়মিত দাপ্তরিক কাজে যাওয়া আসা করেছেন অফিসে, তারা একই নিষ্ঠার সাথে স্বাধীন বাংলাদেশেও অফিস করে গেছেন। এটি কোনো ক্রিটিসিজম নয়, বরং দেখতে চাওয়ার চেষ্টা আসলে গতানুগতিকতা বলতে কী বোঝাচ্ছে। আবার আহমেদ সফার বয়ানে পাওয়া যায় সেই সব বুদ্ধিজীবীদের লিস্টই যারা তাঁর ভাষায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরে বনে গেলেন বাঙালিপনার আইডল। কারো কারো কবিতা মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ কবিতা। অর্থাৎ অবস্থানটি সরকার যার বা শাসন যার, আমি তার। তো এই সকল আপাত নির্বিরোধী বুদ্ধিজীবীগণ ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল, গতানুগতিক, পালিত, কেউ কেউ হয়তো বলতে পারেন সুবিধাবাদী। অন্যদিকে ক্ষমতাসীন শক্তির ঔরসে যাদের জন্ম, এটি সলিমুল্লাহ খানের ভাষায়, ক্ষমতাসীন শক্তির ঔরসে যাদের জন্ম, গ্রামসির ভাষ্যে তারা অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস বা সলিমুল্লাহ খানের অনুবাদে ঔরসী বুদ্ধিজীবী বা গৃহস্থ বুদ্ধিজীবী। এরা হলেন শাসক শ্রেণীর আপন বুদ্ধিজীবী, অর্থাৎ এরা শাসক শ্রেণীর ভেতর থেকে বা শাসক শ্রেণীর তত্ত্বাবধানে গড়ে ওঠা বুদ্ধিজীবী। এর অর্থ এই নয় যে গৃহস্থ বুদ্ধিজীবী মাত্রই সকল সময় বা প্রত্যক্ষভাবে শাসক শ্রেণীর তাবেদার হবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাদের বিরোধীও মনে হতে পারে, তবে তার এক জায়গায় এক, তা হচ্ছেন তারা অবশ্যই জড়িত থাকবেন উৎপাদন ও উন্নয়নের সাথে, সেই উৎপাদন ও উন্নয়ন যা শাসক শ্রেণী চায়। সো গৃহস্থ বুদ্ধিজীবী কর্মঠ, সক্রিয়, সৃষ্টিশীল, গতানুগতিক বুদ্ধিজীবীর মতো নয়। গৃহস্থ বুদ্ধিজীবী যেমন বাজারের প্রসারে ভূমিকা রাখেন, তিনি তেমনি বাজার, উন্নয়ন, জাতীয় চেতনা ইত্যাদি বিষয়ে শাসক শ্রেণীর যে বয়ান, তার প্রচার ও প্রসারেও কাজ করেন। গ্রামসি দেখালেন কিভাবে পুঁজিবাদী উদ্যোক্তাগণ তৈরি করেন শিল্প টেকনিশিয়ান, রাজনীতি বিশেষজ্ঞ ও পুঁজিবাদী আইন ব্যবস্থাকে লালন পালন করতে পারে এমন আইনজ্ঞ, অর্থাৎ পুঁজিবাদী উদ্যোক্তাগণ তৈরি করেন অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস। বোধগম্য যে হিজেমনি তৈরি করেন এই সক্রিয়, সৃষ্টিশীল, প্রতিভাবান অর্গ্যানিক ইন্টেলেকচুয়ালস শ্রেণী। কার্যকর হিজেমনি অবস্থায় এই পালিত বুদ্ধিজীবীগণ গৃহস্থ বুদ্ধিজীবীগণের তাবেদার হিসেবে কাজ করেন। আর এই দুই বুদ্ধিজীবী, অর্থাৎ পালিত যা আগে থেকে চলে এসেছে আর গৃহস্থ যা ঘরে থাকে, এই দুই গোষ্ঠীর সহায়তায় সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটির অন্যান্য উপাদানের সমন্বয়ে হিজেমনি প্রতিষ্ঠিত হয় ও বজায় থাকে। বজায় থাকে বটে, কিন্তু চিরকাল কিনা। এই থেকে যাচ্ছি তৃতীয় প্রসঙ্গ। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে, বিশেষ করে রাজনীতির ক্রান্তিকালে হিজেমনি তার রূপ বদলায় বা বদলাতে পারে, বরং বলা ভালো বদলাতে চায়। বিপদ আক্রান্ত হয়ে কিন্তু নিশ্চিহ্ন না হওয়ার জন্য হিজেমনির অভিযোজন চলে। প্যাসিভ রেভলিউশন তেমন এক অভিযোজিত হিজেমনির প্রকার। গ্রামসি যাকে বলেছেন প্যাসিভ রেভলিউশন, তার বাংলা হতে পারে নিষ্ক্রিয় বিপ্লব বা নকল বিপ্লব, বা সলিমুল্লাহ খানের অনুবাদে বেহাত বিপ্লব, অর্থাৎ যে বিপ্লব বেহাত হয়ে গেছে। গ্রামসির ভাষ্যে প্যাসিভ রেভলিউশন হলো রেভলিউশন উইদাউট আ রেভলিউশন, অর্থাৎ বিপ্লববিহীন বিপ্লব।
সংজ্ঞার এই জায়গাটির জন্যই এটার একাধিক মানে হতে পারে, তবে যে কোনো একটি মানেতে আমি নজর দিচ্ছি। তাহলে নকল বিপ্লব বা প্যাসিভ রেভলিউশন হলো সেই অবস্থা যেখানে জনগণকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা হয় সমাজ পরিবর্তনের জন্য। জনগণ উদ্বুদ্ধ হয়, সমাজ পরিবর্তনে নেমে পড়েও এবং সফল হয়, কিন্তু প্রকারান্তরে তা ছিল আসলে পলিটিক্যাল বা সিভিল সোসাইটির স্বার্থ সংরক্ষণের মাধ্যম। যেমন ভারতের সাম্প্রতিক ইতিহাসের ক্রান্তিকালে অর্থাৎ 1945-47 এই সময়কালে উপনিবেশিক শাসন আমলের অন্তে যখন শাসন ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে, তখন অনেকের মতে ঘটেছিল এক বেহাত বিপ্লব বা নকল বিপ্লব। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তখন তুমুল জনপ্রিয়, যা কেবল ব্রিটিশ রাজের পতন ঘটাতে সক্ষম এক রাজনৈতিক নেতৃত্ব মাত্র নয়, বরং হরিজন সহ সমাজের সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর জনগণের দল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওটা তত্ত্ব। বাস্তবে কংগ্রেস নিছক তার মিডল ক্লাস নেতাদের স্বার্থ রক্ষা করছিল, সুশীল সমাজের সেই সব বণিক শ্রেণী ও বুদ্ধিজীবীদের স্বার্থ যারা দেশ জুড়ে মারমার কাটকাট র্যাডিক্যাল আন্দোলন ও বিদ্রোহগুলোকে নিরস্ত ও দমন করতে চেয়েছিল। ভগৎ সিংয়ের বিরুদ্ধে গান্ধীর অবস্থান স্মরণ করা যেতে পারে। এমনকি এও বলা হয়েছে গ্রামসিকে ব্রিটিশরাই ভারতে নিয়ে এসেছিল অহিংস আন্দোলনের জন্য। কারণ কংগ্রেসীয় সিভিল সোসাইটি চেয়েছিল ক্ষমতার হাত বদল হোক নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল পথে। খোদ গ্রামসি গান্ধীবাদকে ধর্মীয় লেজওয়ালা প্যাসিভ রেভলিউশনের এক সরলীকৃত তত্ত্বায়ন হিসেবে দেখেছেন। তবে গ্রামসি যা আঁচ করতে পেরেছিলেন 1947-এর আগে, 1947 পরবর্তী রাজনৈতিক তাত্ত্বিকগণ প্রমাণ করতে সচেষ্ট হলেন কেন 1947 ছিল বেহাত বিপ্লব। একদিকে ব্রিটিশ রাজ, অন্যদিকে তার ভারতীয় তাবেদার পলিটিক্যাল সোসাইটি ও সিভিল সোসাইটি চাইছিল সংযমের সাথে ক্ষমতা হস্তান্তর, যাতে ব্রিটিশগণ তাহাদের ডাট বজায় রেখে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। অহিংস আন্দোলনের আরও একটি এজেন্ডা ছিল ভয়। ভারতীয় পলিটিকো সোশ্যাল সোসাইটি বা পলিটিকো সিভিল সোসাইটির ভয় ছিল র্যাডিক্যাল আন্দোলন নিখিল ভারতের রাজনীতি, সমাজ বাস্তবতা ও অর্থনীতির আমূল পরিবর্তন ঘটাতে পারে, যা বরং তাদের আখের ধূলিসাৎ করে দিতে পারে। তাই প্রয়োজন ছিল এক অহিংস আন্দোলনের। সেই ক্ষেত্রে নকল বিপ্লব হিজেমনির এক দুর্দণ্ড রূপ। কারণ আমজনতা এখানে কেবল অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল প্রসূত বেদবাক্যে তুষ্টমাত্র থাকে না, বরং নিজেদের সক্রিয় ও বিপ্লবী ভাবতে শুরু করে। আমজনতাকে দিয়ে এমতো ভাবিয়ে নেওয়াটা জরুরি। সক্রিয় ও বিপ্লবী হয়েছে এই জ্ঞানে তারা বরং সন্তুষ্টই থাকে, আর তাদের এই অলিক ও নকল সন্তুষ্টি যত বাড়বে তত তারা আসল ও কার্যকর বিপ্লব বা পরিবর্তন থেকে দূরে থাকবে। কিন্তু অন্যদিক থেকে ভাবলে প্যাসিভ রেভলিউশন হিজেমনির এক চরম উদাহরণ হয়, অন্যদিক থেকে ভাবলে প্যাসিভ রেভলিউশন হিজেমনির অমোঘ রূপান্তর কামিতার উদাহরণ। অর্থাৎ শাসক বা হিজেমনিক শ্রেণী তত্ত্বাবধানে নকল বিপ্লব যে ঘটল, তাতে তো এটা বেশ বোঝা গেল যে শাসক শ্রেণী তা করতে কিছুটা বাধ্যই হয়েছিল। নকল বিপ্লব তাই বোঝায় যে হিজেমনি পরিবর্তন, অভিযোজন ও আপোষের মধ্য দিয়ে এগিয়ে চলে। তাতে হিজেমনিক শ্রেণীর আধিপত্য বজায় থাকে বটে, তবে একই সাথে অন্যান্য প্রতিযোগী শ্রেণীর জায়গা ছেড়েও দিতে হয়। এই ক্ষেত্রেও সম্মতি কাজ করে, তবে এই ক্ষেত্রে হিজেমনিক শ্রেণীকে সম্মত হতে হয় অভিযোজন বা আপোষ করতে। তাকে নিছক শ্রেণী স্বার্থ ও অর্থনৈতিক স্বার্থের বাইরে গিয়ে সার্বজনীন উন্নয়নের ধান ভানতে হয়। গ্রামসি তাই মনে করেন সম্মত বা আপোষী আধিপত্য হিসেবে হিজেমনির যে ধারণা, তা জটিল রাজনৈতিক ক্রান্তিকাল বিশ্লেষণে বেশি কার্যকর। তার মতে কেবলই শ্রেণী স্বার্থ গোচরে রেখে যে অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্ব, তা রাজনৈতিক ক্ষমতার চরিত্র এর পালাবদলের ভারসাম্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। আর যেহেতু এইসব তত্ত্ব রাষ্ট্র ক্ষমতার প্রকৃতি বোঝার জন্য পর্যাপ্ত নয়, সেহেতু শ্রমিক শ্রেণীর ক্ষমতা প্রতিষ্ঠার সফল আন্দোলন তৈরিতেও তার ভূমিকা অপর্যাপ্ত। কিন্তু প্রশ্ন হলো, প্রলেতারিয়েত কি হিজেমনির বেকুব গ্রাহক কেবল? প্রলেতারিয়েত থেকে কি গড়ে উঠতে পারে না গৃহস্থ বুদ্ধিজীবী?
গ্রামসিও যেমনটি কামনা করেছেন, নিশ্চয়ই পারে, নিশ্চয়ই নব্য বা নয়া হিজেমনি গড়ে উঠতে পারে, যা প্রভাবশালী হিজেমনির দিকে ছুড়ে দিতে পারে চ্যালেঞ্জের দস্তানা। হিজেমনির জবাবে তাই কাউন্টার হিজেমনি বা বিরুদ্ধ হিজেমনি গড়ে ওঠে, যার কিছু রেফারেন্স মানস চৌধুরী দিয়েছেন। যেমন ফোকলোর ও জনসংস্কৃতির আলোচনা করতে গিয়ে গ্রামসি দেখালেন কিভাবে লোকগাথা, গণসঙ্গীত ও পপুলার মিউজিক প্রলেতারিয়েত শ্রেণীসমূহের এক ঐক্যসূত্র ধারণ করে। কেউ কেউ বলছেন, যদি মানস চৌধুরী কিছু দ্বিমত পোষণ করলেন, যে বিরুদ্ধ হিজেমনির কিছু ইচ্ছা বা ইশারাও এই পপুলার কালচারে থাকে। নয়া হিজেমনি বা যাকে বলা যেতে পারে প্রলেতারিয়েত হিজেমনি সক্রিয় করার জন্য যা দরকার তা হলো গণমানুষের সংস্কৃতি, অর্থাৎ মানুষের চিন্তা, দর্শন, আচারের বিভিন্ন উপাদানকে একটি সঙ্গত ও সম্মত ধারায় নিয়ে আসা। এই নয়া হিস্ট্রিক্যাল ব্লক পাল্টে দিতে পারে ইতিহাসের ধারা। 1952 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলা চাই বিরুদ্ধ হিজেমনির এক উদাহরণ, যা তৎকালীন পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষাভিত্তিক হিজেমনির আড়শ নাড়িয়ে দিয়েছিল। গ্রামসির হিজেমনি তত্ত্ব তাই কেবল ইতিহাসের পট পরিবর্তনের মেকানিজম ও রহস্য বুঝতেই সাহায্য করে না, আমাদের এই বোধ দেয় যে হিজেমনি লড়াকু। হিজেমনি আধিপত্য মাত্র নয়, বরং হিজেমনি এক লড়াইয়ের ক্ষেত্র, যেখানে কোনো অবস্থা বা কোনো বয়ানই শেষ চিরঞ্জীব নয়। এই আলাপ আমাকে নিয়ে যাচ্ছে শেষ প্রান্তে। শেষ কথা বলার আগে অধুনা বলতে এরকম নয় যে 1-2 বছর, বরং 10-20 বছর ধরেই পোস্ট হিজেমনি বলে একটি কথা প্রচলিত আছে, এবং বলাও হচ্ছে যে এখন আসলে পৃথিবীতে ঠিক পাবলিক থাকে না, মাল্টিটিউড থাকে, অর্থাৎ ঠিক একই আঞ্চলিক বা ভৌগোলিক বা জাতীয় সত্তা দ্বারা নির্ধারিত পাবলিক নয়, বরং ডায়াসপোরিক এবং ইন্টারনেট যুগে এক জটিল মাল্টিটিউড বিরাজ করে। এই মাল্টিটিউডকে বোঝার জন্য বা এই মাল্টিটিউডকে নিয়ন্ত্রণ কিভাবে করা হয় তা বোঝার জন্য হিজেমনি আর পর্যাপ্ত নয় বলে কেউ কেউ মন্তব্য করেছেন। আবার এর বিরুদ্ধ মন্তব্য আছে, যে বিরুদ্ধ বলতে ভিন্ন মত, যে এটা সত্য যে হিজেমনির ট্র্যাডিশনাল যে কনসেপ্ট আছে তা দিয়ে হয়তো ব্যাখ্যা নাও করা যেতে পারে, কিন্তু ব্যাপারটি এই নয় যে গ্রামসীয় হিজেমনির তত্ত্ব বা গ্রামসীয় হিজেমনির চিন্তা বর্তমানে প্রচলিত হিজেমনিকে ধারণ করতে অপারগ। বরং এটা বলা যে, অর্থাৎ সেই অর্থে এটা বলা সঠিক হবে না যে হিজেমনি বলতে গ্রামসি যা বুঝিয়েছেন তা শেষ, বরং এটা বলা উচিত হবে যে হিজেমনি বলতে গ্রামসি যা বুঝিয়েছেন তার আরেক পর্যায়ে এসেছে। সেই অর্থে হিজেমনির চর্চা বা হিজেমনির আলাপ বা হিজেমনির চিন্তাবাদ না দিয়ে বরং হিজেমনির নতুন আলাপ করা জরুরি, এবং তা গ্রামসিকে গোচরে রেখেই। তো আজকের মতো শেষ কথা যা বলতে চাওয়া যেতে পারে তা এই যে হিজেমনি বলতে হিজেমনি বোঝাক, অর্থাৎ আধিপত্য বলতে বাংলাতে আধিপত্য বলতে আধিপত্য বোঝাক, হিজেমনি বলতে হিজেমনি বোঝাক, আধিপত্য সম্পর্কিত যে কোনো কিছু বা সকল কিছুকে না বোঝাক। বিভাগে যখন কালচারাল স্টাডিজ পড়ানো হয় তখন প্রশ্ন ওঠে, যদি কালচার বলতে সকল কিছুই বোঝায় তো কালচারাল স্টাডিজ কি সকল কিছু নিয়েই আলাপ করে? তখন জবাবে বলতে হয় ব্যাপারটা পুরোপুরি ঠিক তা নয়, বরং একটি কালচার এবং সেই কালচারের গড়ে বেড়ে ওঠা জিনিসগুলোর মধ্যকার যে মিথস্ক্রিয়া তার রাজনৈতিক পাঠ দেয় কালচারাল স্টাডিজ। এইভাবে কালচারাল স্টাডিজ যেমন এক সংস্কৃতির যে কোনো কিছুর নিছক বর্ণনাত্মক পাঠ নয়, তেমনি হিজেমনি বলতে কেবলই আধিপত্য না বুঝিয়ে বরং আধিপত্য অর্জন ও আধিপত্য ন্যায্যকরণের সেই কৌশলী কনসেপ্ট বা প্রসেসকে বোঝানো হোক, যার ইঙ্গিত গ্রামসি দিয়েছিলেন, অর্থাৎ সম্মত ও আপোষী আধিপত্য। এই হলো হিজেমনি। এমতো ভাবার গুরুত্ব এই যে হিজেমনির এখানে এক সতত লড়াইয়ের স্থান, কোনো শেষ স্থান নয়। যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ লড়ে প্রত্যক্ষভাবে অস্ত্রশস্ত্র নিয়ে, আর হিজেমনি এই যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ লড়ে শাস্ত্র নিয়ে, অর্থাৎ ডিসকোর্সে ভর দিয়ে। এখন কেউ যদি প্রশ্ন করে তাহলে হিজেমনি কি খারাপ নয়, হিজেমনি কি ভালো, এর উত্তর এক বাক্যে দেয়া দুরূহ। বরং যা বলা কাজের তা এই যে হিজেমনি আপেক্ষিক। আর গ্রামসির তত্ত্বায়ন থেকে যা বোঝা জরুরি তাই যে প্রত্যক্ষ বল প্রয়োগের চেয়ে পরোক্ষ হিজেমনি হয়তো অনেক বেশি কার্যকর, কারণ তা দীর্ঘস্থায়ী।
যেমন ব্রিটিশ রাজ গেছে বহুদিন, কিন্তু আমাদের মনে ও মগজে এখনও আমরা ইংরেজ ও ইংরেজি শ্রেষ্ঠত্বের ভূত ধারণ করে আছি, রীতিমতো ধর্মীয় বিশ্বাসের মতো আপ্লুত আবেগে এবং প্রত্যয়। হিজেমনি তাই দীর্ঘস্থায়ী বটে, কিন্তু হিজেমনি চিরস্থায়ী নয়। বিরুদ্ধ হেজেমনি জাগে যখন ওই নয়া হিজেমনি হয়ে ওঠে সর্বাত্মকবাদী, জাগতে শুরু করে আরেক বিরুদ্ধ হেজেমনি, এভাবেই চলে। এই দ্বৈতাদ্বৈতবাদী চলমানতায় নিজের ও দশের অস্তিত্ব ও মর্যাদা রক্ষার জন্য যা দরকার তা হলো এই লড়াইটি সম্বন্ধে বাকিবহাল থাকা, এই লড়াইয়ের ইচ্ছে থাকা, এই লড়াইয়ের রসদ থাকা এবং এই লড়াই করে যাওয়ার বা লড়াই করে জেতার পরিকল্পনা থাকা। আর এখানেই হয়তো সার্থকতা, সেই অমোঘ উচ্চারণের লা লুটা কন্টিনিউয়া, সংগ্রাম চলবেই। আর এই সতত সংগ্রামে গ্রামসী সহকর্মী হতে পারেন। মানস চৌধুরী এবং খন্দকার সাক্ষাৎ আলী দুজনের বক্তব্যের এক অনন্য অনুরণন আছে, মিল আছে। তার হলো এই যে গ্রামসীকে পাঠ করা মাত্র নয়, বরং তার সাথে ইংগেজড হওয়া। এই ইংগেজমেন্ট পলিটিক্যালও প্যাশনেটও। আজকের এই আয়োজন অর্থাৎ বোধিচিত্তের এই আয়োজন তেমনই এক পলিটিক্যাল ও প্যাশনেট এঙ্গেজমেন্টের স্মারক, যা আগের দুই বক্তা বলে গেছেন এবং প্রশংসা করে গেছেন। এই প্রচেষ্টার যে কাউন্টার হিজেমনিক স্পিরিট, যে দোতনা আছে, তা সমন্বিত ধারা হয়ে উঠুক। এই আধা আশা এবং আধা বিশ্বাস এবং আধা প্রেম। সৈয়দ সাখাওয়াত আলী বলছিলেন যে গ্রামসীর তত্ত্বায়নে, গ্রামসীর চিন্তায় ব্যাপারটি আছে। তো বোধিচিত্তের যে প্রেম, সেই প্রেমের যে দোতনা তা সমন্বিত ধারা হয়ে উঠুক, এই আধা আশা এবং আধা বিশ্বাস নিয়ে শেষ করছি। ধন্যবাদ।